দেখাবো হচ্ছে 8086 অ্যাসেম্বলি। দেখানোর আগে আমরা বলি যে এখানে কি আছে। এখানে আছে হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডিং। তো অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে পার্টটুকু এই বইতে ইনভলভ করা আছে সেটা একটু অ্যাডভান্স লেভেলের। একদম রুট লেভেল থেকে যদি উঠতে হয়, অর্থাৎ কিভাবে ভেরিয়েবল কাজ করে, কিভাবে মেথড কাজ করে, কিভাবে হচ্ছে ডেটা যোগ বিয়োগ কিভাবে করা হয়, মেমোরি এখানে আমাদের এখন যেমন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করি যেমন সি, জাভা। তো ওইগুলোতে আমরা কি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে দিই, সরাসরি সেগুলোকে ব্যবহার করি। কিন্তু যে সময়ের অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের সময় হচ্ছে তখন মেমোরি লোকেশনও ইউজ হতো। অর্থাৎ র্যামের কোন লোকেশনে ডেটা আছে, কোন লোকেশনে ডেটা থাকবে, কোনখান থেকে আনতে হবে, এগুলোও হচ্ছে প্রোগ্রামারকে নিজে থেকে মাথায় রাখতে হতো যে কিভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল হবে। তো এই জন্য অ্যাসেম্বলি প্রোগ্রামিং একটু ডিফারেন্ট। এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং এখনও কাজে লাগে। আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখি তখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আগে হচ্ছে আমাদের অ্যাসেম্বলিতে কনভার্ট হয়। ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, প্রথমে আমরা হচ্ছে কোড লিখি, যেমন আমরা লিখলাম হচ্ছে সে ইন্টিজার সে এক্স ইকুয়াল 6। এই জিনিস আগে অ্যাসেম্বলিতে কনভার্ট হয়, সে মুভ এক্স কমা 6। এটা একটা উদাহরণ, এটা আসলে রাফ উদাহরণ, মানে এটা যে এক্স্যাক্ট এরকম ভাবে হচ্ছে তা না। এরপরে হচ্ছে এই এই জিনিসটাই বাইনারিতে কনভার্ট হয়। ফর এক্সাম্পল মুভ যদি আমরা ধরে নিই যে ইনস্ট্রাকশন নাম্বারটা হচ্ছে এত, দেন এই এক্স রেজিস্টার হয়তো প্রকাশ করতেছে এরকম একটা কিছু, এবং 6কে বাইনারিতে সামথিং এরকম সামথিং যদি হয়, আমি রাফ একটা দেখাচ্ছি আর কি, 0 সামথিং এরকম। আচ্ছা, তো এইরকম প্রথমে একটা আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখি, দেন ওটা অ্যাসেম্বলিতে কনভার্ট হয় এবং ফাইনালি বাইনারিতে কনভার্ট হয়। এই বাইনারি হচ্ছে মেশিনে কাজ করে, এটা আমরা জানি। এখন এই যে আমার আহ, এই পার্টটা অ্যাসেম্বলি, এটা এখন অটোমেটিক হচ্ছে, কিন্তু একসময় অটোমেটিক হতো না। একসময় আসলে প্রোগ্রামাররা এইটাতেই কোড লিখতো। শুরুতে প্রোগ্রামাররা যখন একটা সফটওয়্যার বানাইতো বা প্রোগ্রাম তৈরি করতো তখন ছিল এই স্টাইলটা, অর্থাৎ বাইনারি, একদম পিওর বাইনারি। দেন সেখানে কিছু ডাইরেক্টিভস, স্টেটমেন্ট এগুলো এসে হচ্ছে আস্তে আস্তে এরকম একটা পর্যায়ে আসলো। এই সময়টাও হচ্ছে প্রোগ্রামারদের অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হতো, এখনকার মতো অতটা ফ্লেক্সিবল না। এরপরে আসলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এই এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এখনও আছে, কাজে লাগতেছে, কিন্তু নর্মালি বর্তমান যে খুব প্রফিশিয়েন্ট বা এফিশিয়েন্ট হচ্ছে যে কম্পাইলারগুলো আছে, আইডিগুলো আছে, তারা হচ্ছে এই কনভার্সনটা করে দিচ্ছে। 8086-এ সরাসরি এই কোডটাই লিখতে হতো, অর্থাৎ অ্যাসেম্বলি প্রোগ্রামিং। এইটাই হচ্ছে আমাদের বর্তমান টপিকের পার্ট, যে কিভাবে কাজ করে, কেন হচ্ছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং দরকার, তারপরে হচ্ছে কিভাবে আসলে একদম রুট লেভেলে এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং কোড কিভাবে কাজ করতো তার সম্পর্কে একটা বেসিক ধারণা নেয়। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের এই অংশের পাঠ্য বিষয়। তো আমরা যদি আগাই, তো অবশ্যই এইখানে আমরা মাল্টিপল বই ফলো করবো আসলে। তো প্রথম যে বইটা ফলো করবো সেটা তো আমাদের রফিকুজ্জামান, এটাই হচ্ছে অ্যাডভান্সের জিনিসপত্র দেখাবে। কিন্তু এই বইটা ওই যে আমরা বললাম যে বেসিক কাভার করে না, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লারেশন, তারপরে হচ্ছে কিভাবে আসলে ডেটা সেগমেন্ট কি জিনিস, কোড সেগমেন্ট, এগুলো আমরা আস্তে আস্তে আসবো আর কি আলোচনায়। তো এই জিনিসগুলো কি জিনিস, এই সেগমেন্ট আমরা যে আগের চ্যাপ্টার, আগের যে স্লাইডে পড়ে আসছিলাম যে 8086-এর মেমোরি হচ্ছে সেগমেন্টেড মেমোরি, তাতে হচ্ছে ডিএসএসএস আছে, এইগুলো আসলে কোড লেভেলে কিভাবে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, এগুলো ইনিশিয়ালাইজ হয় কিভাবে, এগুলোর ভ্যালু যায় কোথায়, এই জিনিসগুলো সরাসরি এই বইয়ের এই পার্টে, এই রফিকুজ্জামান স্যারের এই পার্টে আসলে ওইভাবে নেই। তো এইটা বুঝতে গেলে আমাদের আসলে একটা সংক্ষিপ্ত কোর্স করে আসতে হবে, যে কোর্সটা আসলে আমাদেরকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর বেসিকটা শেখায় দেবে। সেখান থেকে আমরা অ্যাডভান্স কোডিং দেখতে কেমন হয় তার কয়েকটা এক্সাম্পল দেখব। যেহেতু এটা ল্যাব কোর্স না, থিওরি কোর্স, আমরা থিওরির ভাবেই দেখাবো, থিওরির অ্যাসপেক্ট দিয়ে দেখাবো। তোমরা যদি নিজেরা রান করে দেখতে চাও তাহলে এমুলেটার 8086, মাইক্রোসফট অ্যাসেম্বলার, এই কম্পাইলারগুলো আছে। তবে মাইক্রোসফট অ্যাসেম্বলার মূলত পেইড, এমুলেটার 8086 পাওয়া যায়। এইগুলোতে রান করে দেখা যেতে পারে, অথবা থিওরিটিক্যাল নলেজও যথেষ্ট হবে, আমরা সেইভাবেই দেখাবো। কিন্তু এই থিওরিটিক্যাল নলেজ বোঝার জন্য অন্তত আগে কিছুটা হলেও ওই বেসিক জানা লাগবে। তো বেসিকের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু আইডিয়া আমরা এখানে দিব, এই স্লাইডের ভিতরেও কিছু অংশ আছে, কিন্তু মূলত একটা কোর্স করতে হবে। ওই কোর্সের আন্ডারে 8টা ভিডিও লেকচার আছে। 8টা ভিডিও লেকচার দেখলে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। এবং এই আরও ভালো হয় এই ইউথা বইয়ের এই বইটা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং অ্যান্ড অর্গানাইজেশন অফ দি আইবিএম পিসি, এটা হচ্ছে ইউথা ইউ নামে একজন লেখকের। এই রাইটারের এই বইটার চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 যদি পড়া হয়
তাহলে একদম এই অ্যাসেম্বলি কিভাবে কাজ করে সেই বেসিক সম্পর্কে পুরো আইডিয়া পাওয়া যাবে। একদম কমপ্লিট একটা ধারণা চলে আসবে যে এই এটার বেসিকটা কি ধরনের। এবং ওই বইয়ের ওই চ্যাপ্টার 3 এবং 4 এর উপর বেস করেই হচ্ছে আমার ওই ৮টা ভিডিও তৈরি করা আছে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওই ওই ভিডিওগুলো দেখে নিলে মোটামুটি একটা ধারণা আসবে এবং তার উপর ভিত্তি করে হচ্ছে এই আমাদের বর্তমান যে বইটা আমাদের এই যে রফিকুজ্জামান এই বইটার যে অংশগুলো আমরা দেখাবো সেটা কিছুটা হলে বোঝা যাবে। তো আমার সাজেশন হচ্ছে যদি এখনো ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও এখানেই পজ করে ওই ভিডিওগুলো আগে দেখে আসো। যেটা আমি লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইট আছে, এই ইস্যু থাকবে, এই যে আমাদের স্লাইডেও আছে। তো ওইখান থেকে ওই অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের প্লেলিস্টে 8টা ভিডিও দেখে ওইগুলো প্র্যাকটিস করে দেন হচ্ছে এখানে আসলে এই টপিকটা ধরা যাবে, অর্থাৎ এই অ্যাডভান্স জিনিসপত্র ধরা যাবে। আমরা আস্তে আস্তে আগাই। আমি ধরে নিচ্ছি যে তোমরা এখন ওই ভিডিওগুলো অলরেডি কভার করে আসছো এবং ওই বেসিক নলেজ চলে আসছে, যদিও এখানে আমরা কিছুটা কভার করব। আচ্ছা, অবশ্যই বই পড়তে হবে। বই না পড়লে এই অ্যাসেম্বলির এই পার্ট বোঝা এবং গ্র্যাব করা এবং প্র্যাকটিস করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, তো এইখানে এই স্লাইডে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমাদের ওয়েবসাইটের, আমাদের এই কোর্সের যে ওয়েব পেজ ওয়েবসাইট, ওইখানে গেলে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের প্লে লিস্টে নিয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিলে হবে। বেসিক প্রোগ্রামগুলো ওইখানে দেখানো আছে, অ্যাডভান্সগুলো তো হচ্ছে আমরা এখানে দেখাবো। অবশ্যই অবশ্যই এই স্লাইডের এই ভিডিও আগানোর মানে সামনের টপিকগুলো বোঝার জন্য অবশ্যই আগে ওগুলো দেখে নিয়ে আসতে হবে, না হলে এগুলো খুবই আননোন মনে হবে। এই এই স্লাইডে বা এই ভিডিওতে ওই পুরো অ্যাসেম্বলি প্রোগ্রামিং কভার করা হবে না। সো অনেকগুলো টার্ম আমি হয়তো উচ্চারণ করবো, অনেকগুলো আমি ধরে নেবো যে তোমরা জানো ওই ভিডিও থেকে। সো আগে ওইগুলো দেখে নিয়ে তারপর এখানে আগানো উচিত হবে আর কি। এই বইটা এই আমরা আবার স্লাইডে রাখছি যে এই ইউথা বইয়ের হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এই দুটো দেখে নিলে মোটামুটি কভার করা যাবে আর কি। তো একটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং দেখতে কেমন হয়, মোটামুটি এটা হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম। এখানে কি করা হয়েছে, দুইটা নাম্বার যোগ করে একটা ভেরিয়েবলের মধ্যে নাম্বার দুইটা সেভ করা হয়েছে মাত্র। কোনো ইনপুট নাই, আউটপুট নাই, কিছু নাই, শুধুমাত্র নাম্বার সেভ করে একটা ভেরিয়েবল তার মধ্যে সেভ করে রাখা হয়েছে। কিভাবে কাজ করে এটা, প্রথমে আমাদের কিছু ডিক্লারেশন দেওয়া লাগবে। ডিক্লারেশন মানে হচ্ছে যে ওই প্রোগ্রামটার বা ওই কোডটার তোমার হচ্ছে সেগমেন্ট কয়টা, ডেটা সেগমেন্ট কয়টা, তারপরে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট কয়টা, এই জিনিসগুলো ডিক্লেয়ার করা লাগবে। আমরা একটু বলি, আমরা অলরেডি পড়ে আসছি এর আগের স্লাইডে বা এর আগের পার্টে, এর আগের অংশে, যে আমাদের পুরো প্রোগ্রামটা হচ্ছে মেমোরিতে মেমোরিতে ভাগ করা থাকে, তাই না? আমরা পড়ছি যে হচ্ছে এখানে ডেটা সেগমেন্ট থাকে, ডিএস থাকে, তারপরে থাকে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট। তো এই প্রোগ্রামও এই অংশে ভাগ, এই চারটার উপর ভিত্তি করে ভাগ করে রাখা হয়। ফর এক্সাম্পল, যেখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ওটাকে বলি আমরা ডেটা সেগমেন্ট, এই যে সেই ডিএস এইটা। এরপরে যেখানে আমরা কোড লিখি সেটা হচ্ছে কোড সেগমেন্ট। এরকম এক্সট্রা সেগমেন্ট লাগলে সেটা আনতে হবে, যদি স্ট্যাক সেগমেন্ট লাগে সেটা আনতে হবে। আপাতত এই প্রোগ্রামের জন্য এগুলো জরুরি না, শুধুমাত্র এই দুটো হলেই হচ্ছে। তো প্রথমে আমাদেরকে এরকম কিছু ডিক্লারেশন দিতে হয় যে কয়টা ডেটা সেগমেন্ট, কয়টা কোড সেগমেন্ট থাকবে। তার উপর ভিত্তি করে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এই জিনিসগুলো এখানে ডিক্লেয়ার করতে হয়। এটা দেখলে কম্পাইলার বুঝতে, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয় না, এটা মূলত কম্পাইলারকে কিছু হিন্ট দেওয়ার জন্য যে আমাদের প্রোগ্রামের ভিতরে কি কি আছে। একই সাথে আমরা স্ট্যাকের সাইজ ডিক্লেয়ার করতে হয় যে আমরা স্ট্যাকের জন্য কয়টা বরাদ্দ রাখবো। বাই ডিফল্ট স্ট্যাক সেগমেন্টে 64 কিলোবাইট বরাদ্দ হয়ে যায়, আমরা আগেও পড়ে আসছি। কিন্তু আমরা এটাকে ছোট বড় করতে পারি, আমরা বললাম যে হ্যাঁ 100টা লোকেশনই যথেষ্ট, কারণ আমার একটা প্রোগ্রামে আসলে অতখানি ডেটা স্ট্যাকের জন্য নাও লাগতে পারে। এরপরে ভেরিয়েবল ডিক্লারেশন। তো ভেরিয়েবল ডিক্লারেশন করে কি করে, প্রথমে আমাদের ডিক্লেয়ার করতে হয় যে কোন সেগমেন্ট, অর্থাৎ ডেটা সেগমেন্টের জন্য আমাদেরকে ডেটা সেগমেন্ট ডিক্লেয়ার করতে হয়। প্রথমে লিখলাম আমরা ডট ডেটা, এটা আমরা সেগমেন্টের নাম দিলাম এবং হচ্ছে সেখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আমি ভেরিয়েবল ডিক্লারেশন সিস্টেমটা হচ্ছে ভেরিয়েবল একটা নাম দিব সে এ, এরপর একটা ডেটা টাইপ, আমরা যেমন ইন্টিজার, ফ্লোট এগুলোর সাথে পরিচিত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের। তো অ্যাসেম্বলি প্রোগ্রামিং হচ্ছে এরকম ডিডাব্লিউ, ডিটি, ডিবি, এরকম 5টা আছে। ওই যে আমরা ইউথা বইয়ের যে উদাহরণটা দিলাম ওই বইটা যদি পড়ো তাহলে ওইখান থেকে তুমি এই ডেটা টাইপগুলো জানতে পারবে, এরকম টোটাল 5টা আছে, অথবা ভিডিওগুলো দেখলেও তুমি জানতে পারবে যে টোটাল ডেটা টাইপ আছে কয়টা। এখানে আমরা এক্সাম্পল হিসেবে ইউজ করতেছি ডিডাব্লিউ। ডিডাব্লিউ মানে হচ্ছে ডিফাইন ওয়ার্ড। আমাদের এই অ্যাসেম্বলি প্রোগ্রামের উদাহরণ বোঝার জন্য সবচেয়ে বেশি যে দুইটা লাগবে সেই দুইটার নাম হচ্ছে ডিডাব্লিউ এবং ডিবি। ডিবি মানে হচ্ছে ডিফাইন বাইট, যখন তুমি 8 বিটের কোনো নাম্বারকে ডিক্লেয়ার করবা তখন হচ্ছে এই ডিবি লাগবে। এবং যদি তুমি 16 বিটের কোনো নাম্বারকে ডিক্লেয়ার করতে চাও বা 16 বিটের কোনো
ভ্যালু বা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাও তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে ডিডাব্লিউ, ডিফাইন ওয়ার্ড। ওয়ার্ড মানে 16 বিট 8086 এর ক্ষেত্রে একটা ওয়ার্ড। আর যদি তুমি এর অর্ধেক নিতে চাও, 8 বিট নিয়ে কাজ করতে চাও, তাহলে সেটা হচ্ছে ডিফাইন বাইট। তো এখানে আমরা সুবিধার্থে ধরে নিচ্ছি যে ডিডাব্লিউ ইনিশিয়াল একটা প্রোগ্রাম লিখতেছি, এটা আসলে এই 2 নাম্বারটা অবশ্যই 8 বিটের ভিতরে ধরে যাওয়ার কথা। তো আমরা ডিফাইন বাইট নিয়েও কাজ করতে পারতাম। এটা জাস্ট একটা চয়েস অফ, একটা চয়েস নেওয়া হয়েছে আর কি, যে আমরা এখানে সবই না হয় 16 বিটই ধরে নিলাম। তুমি চাইলে আসলে এখানে 8 বিটও ডিক্লেয়ার করতে পারো। সিমিলারলি আমরা বি ডিক্লেয়ার করলাম, বি ভেরিয়েবল, সেখানেও বলে দিলাম যেটা 16 বিটের ভেরিয়েবল হবে এবং তার ভিতরে একটা নাম্বার ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, ইনিশিয়ালাইজ যদি আমি না করতে চাই তাহলে আমি এখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়ে রাখতে পারি, অর্থাৎ নাম্বার না দিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলে অথবা যে কোনো ভ্যালু দিলে সেটা দিয়ে আসলে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। যদি জিজ্ঞাসাবোধক চিহ্ন দিই তাহলে আসলে নাল বুঝাবে, জিরো না, নাল বুঝাবে। তোমরা নাল দিয়েও অ্যাসাইন করতে পারি। আমি আরেকটা ভেরিয়েবল রাখলাম সাম, এটারও টাইপ ডিক্লেয়ার করলাম এবং বললাম যে এটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজ হয়নি, এইখানে আমরা আসলে ভ্যালুটা রাখবো। এই আমাদের ডেটা সেগমেন্টের কাজ শেষ। এবার আমরা কি করব, কোড সেগমেন্ট ডিক্লেয়ার করে কোডের কাজ কারবার করব। কোডের ভিতরে একটা জিনিস থাকতেই হবে, সেটা হচ্ছে মেইন মেথড। এই হচ্ছে সেই মেইন মেথড। এখানে মেইন মেথড ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে মেইন নাম দিলাম, তারপরে যেটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে প্রক বা পিআরওসি অর্থাৎ প্রসিজার। এখানে মেথডকে মূলত প্রসিজার বলে, মেথড ফাংশন প্রসিজার সব একই জিনিস। তো এটাকে ডিক্লেয়ার করতে হবে এবং এটাকে শেষ করতে হবে, যেমন মেইন এন্ড প্রোগ্রাম। আমরা একটা মেইন মেথড ডিক্লেয়ার করছি, আমরা মেইন মেথডটা শেষ করছি এবং পুরো প্রোগ্রামটা শেষ করার জন্য আমাদের যেটা লাগবে, এই পুরো কোডটা হচ্ছে এমুলেটর 8086 কম্পাইলারের। এই জিনিসটা আলাদা করে কেন বলতে হচ্ছে, কারণ এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কম্পাইলারের জন্য, বা অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের যে কম্পাইলারগুলো সেগুলোকে অ্যাসেম্বলার বলে। তো এই অ্যাসেম্বলার এক একটার জন্য এক একভাবে কোড লিখতে হয়, এই কোড ভ্যারি করতে পারে। আমরা একটু পরে উদাহরণে দেখাবো যে আমাদের বইয়ের উদাহরণগুলো এবং আমরা স্লাইডে যেগুলো দেখাচ্ছি এগুলো আলাদা কেন। কারণ আমরা স্লাইডের উদাহরণগুলো তৈরি করছি হচ্ছে এমুলেটর 8086 এর জন্য, বইয়েরটা আছে মাইক্রোসফট অ্যাসেম্বলারে। কাছাকাছি আমরা দেখাই দিব যে কতটুকু পার্থক্য, কিন্তু কিছুটা চেঞ্জ আছে আর কি। তো এমুলেটর 8086-এ প্রোগ্রাম শেষ করা হচ্ছে এন্ড মেইন দিয়ে, এবং মেথড তৈরি করা হচ্ছে এই যে মেইন প্রসিজার এবং মেইন এন্ড পি দিয়ে। এর ভিতরে আমরা বসে বসে কোড লিখব। এখন কোড লিখতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে আমার এইটুকু তো প্রোগ্রাম, তাই না? এইটুকু হচ্ছে মেইন প্রোগ্রাম, এখানে জাস্ট ডাটা ইনিশিয়ালাইজেশন আছে। তো আমার মেইন প্রোগ্রামের ভিতরে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চিনায় দিতে হবে যে আমার ডেটা সেগমেন্টটা কোথায়, কোন কোন ভেরিয়েবল নিয়ে আমি কাজ করব। সেটার জন্য যেটা করা হয়, আমার এই যে সেগমেন্ট রেজিস্টার যে চারটা আছে, এই চারটার মধ্যে এই ডিএসটাকে ইনিশিয়ালাইজ করতে হবে বোঝানোর জন্য যে আমার ভেরিয়েবলগুলো কোথায় আছে। তো সেটা কিভাবে করে, অ্যাট দ্য রেট ডেটা, মানে এই ডেটা সেগমেন্ট যেখান থেকে শুরু হয়েছে তার অ্যাড্রেসটা নিয়ে এসে একটা রেজিস্টারে রেখে দাও। এরপরে এই এই রেজিস্টারের ভিতরে রাখা অ্যাড্রেসটাকে নিয়ে ডিএস এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দাও। এই ডিএস হচ্ছে আমার ডেটা সেগমেন্ট রেজিস্টার, অর্থাৎ ওই যে আমরা বললাম যে ডাটা সেগমেন্ট একটা আলাদা একটা প্রোগ্রাম রান করার বা লোড করার সাথে সাথেই সেগমেন্টে ভাগ হয়ে যায়। এই লাইনটা এক্সিকিউশনের পরে আমার কোড জানতে পারবে যে আমার ডেটাগুলো আসলে কোন জায়গায় রাখা আছে, কিভাবে এই ডিএস রেজিস্টারটাকে ইনিশিয়ালাইজ করে। ইনিশিয়ালাইজ করলাম আমরা কি দিয়ে, ডেটা সেগমেন্টের অ্যাড্রেস দিয়ে। এই 2 লাইন হচ্ছে এই কাজে লাগে। এরপরে এই মাঝখানে 3 লাইন আসার আগে আমরা এই 2 লাইন একটু বলে আসি। এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর সময় যে ঘটনা ঘটে, যখন এই প্রোগ্রাম রান হয় তখন হচ্ছে প্রোগ্রাম কিছু অপারেটিং সিস্টেমের রিসোর্সের অ্যাক্সেস নিয়ে নেয়। অর্থাৎ রান করার জন্য এই অ্যাসেম্বলি যখন রান করতো তখন হচ্ছে এই অপারেটিং সিস্টেমের কাছ থেকে কিছু রিসোর্স, তার অ্যাক্সেস হচ্ছে এই পুরো প্রোগ্রাম কন্ট্রোল নিয়ে নিত। পরবর্তীতে আমার প্রোগ্রামের যখন কাজ শেষ হয়ে যাবে তখন ওটাকে ফেরত দেওয়ার জন্য আমাকে একটা ঘটনা ঘটাতে হবে। তো এই অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো যদি তুমি অলরেডি দেখে থাকো তাহলে অলরেডি তুমি জানো যে এর ঘটনাগুলো ঘটে কীভাবে, এই ইন্টারাপ্ট 21H দিয়ে। 21Hটা জরুরি না, এটা চেঞ্জ হতে পারে, মূলত ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন দিয়ে। এই আইএনটি মানে হচ্ছে কিছু ঘটাতে বলা, তুমি কোডকে বলতেছো যে এখন কিছু ঘটাও। কি ঘটবে সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, তার মধ্যে একটা হচ্ছে যে এই পাশে তুমি কোন কোড লিখতেছো তার উপর ভিত্তি করে। তো এই 21H লেখার পরে কম্পাইলার যেটা করবে, এই এক্সকে চেক করে দেখবে যে এর মধ্যে কত ভ্যালু আছে এবং তার উপর ভিত্তি করে ঘটনা ঘটাবে। যেমন অপারেটিং সিস্টেমের কাছে অ্যাক্সেস ফেরায় দেওয়ার জন্য যে কোডটা লাগে সেটা হচ্ছে 4C00H। তো এটা কি হয়েছে, এটা করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে, বইতেও দেওয়া আছে। কিন্তু সব কোড কি এরকম আসলে মুখস্থ করা সম্ভব না? সম্ভব না। এই জন্যই হচ্ছে বইয়ের লিস্ট নিয়ে বসা লাগে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে। এরকম কিছু রুলস নিয়ে বসা লাগে যে আসলে কোনটার ভ্যালু কত, কোনটা কোথায় রাখলে কি হবে, এরকম আলাদা আলাদা লিস্ট মেনটেন করতে হয় আর কি। তো আপাতত সুবিধার জন্য তুমি কয়েকটা প্র্যাকটিস করলে যে কটা তোমার মুখস্থ যাবে ওই কটা জানলেই আপাতত হচ্ছে।
হ্যাঁ, আপাতত তোমার বোঝার জন্য যেটুকু দরকার সে কটা তুমি প্র্যাকটিসই করে ফেলতে পারবা। সেইভাবে আমরা স্লাইডগুলো রেডি করছি, ভিডিওগুলো রেডি করছি। তো অ্যাক্সেস ফিরিয়ে নেওয়ার জন্য আমাকে একটা ঘটনা ঘটাতে হবে। ঘটনা ঘটাবো আমরা ইন্টারাপ্ট দিয়ে। এই 21 হচ্ছে এই পার্টিকুলার এই অ্যাক্সেস ফিরিয়ে দেওয়া ঘটানোর জন্য যে কোডটা দরকার সেটা। এবার আমরা কি করছি, এটাকে যদি কল দেই তখনই কম্পাইলার চেক করবে AX এর মধ্যে কত ভ্যালু আছে। যে ভ্যালুটা থাকবে ওর উপর ভিত্তি করেই ও আসলে কাজ করবে। তাহলে এই ভ্যালুটাকে আমাকে সেট করতে হবে। আমরা মুভ করে আগে AX এর মধ্যে একটা ভ্যালু রেখে দিছি। এখানে 1, 2, 3, 4 হতে পারে, আমরা উদাহরণ দেখাবো, বা ওই যে অলরেডি ভিডিওতে তোমরা দেখছো যে ইনপুট আউটপুট নিতে গেলে 1, 2, 9 এরকম ভ্যালু রেখেও কাজ করা হয়। তো এই হচ্ছে আমার অপারেটিং সিস্টেমের কাছে অ্যাক্সেস ফিরিয়ে দেওয়ার কাজ। তাহলে আমি কোডের ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি, যে মেকানিজম আমার থাকাই লাগবে সেগুলো রেখে ফেলছি, আমি অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস ফেরানোর কাজটুকু করে রাখছি। এইবার আমার অ্যাকচুয়াল প্রোগ্রামের কোড, অর্থাৎ তোমার যদি একটা প্রোগ্রাম করতে বলা হয়, খুব বেসিক প্রোগ্রাম যদি করতে বলা হয়, তাহলে এই জিনিসগুলো দেখা যাবে মোস্টলি থাকতেছে, আর এই মাঝখানের টুকু এবং কয়টা ভেরিয়েবল লাগবে এইগুলোই হচ্ছে চেঞ্জ হবে। এই 3 লাইন চেঞ্জ হবে এবং দেখা যাবে ডেটা সেগমেন্টের ভেতরে জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, আর উপরের এইগুলো মোটামুটি দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই সব থাকতেছে, সবগুলোতেই লাগবে। এবার আমি কি করলাম, আমি হচ্ছে বললাম যে এই পুরো প্রোগ্রামটা ছিল শুধুমাত্র 2টা নাম্বার যোগ করে যোগফলটাকে সাম নামে একটা রেজাল্টের মধ্যে রাখা। তাহলে আমি 2টা নাম্বার যোগ করব কি, 2 আর 3, এই দুইটা আমি 2টা ভেরিয়েবলের মধ্যে রেখে দিছি। এখন আমি সরাসরি এরকম একটা ইনস্ট্রাকশন লিখতে পারতাম হয়তো। দেখো, অ্যাড, আমি লিখলাম ধরো a, b, 2টা ভেরিয়েবল যোগ করো। না, এইভাবে লেখা যাবে না, কারণ অলরেডি আমরা আলোচনা করছিলাম এর আগের স্লাইডগুলোতে বা ভিডিওগুলোতে, যে হচ্ছে 2টা নাম্বার যোগ করতে গেলে বা যোগ বিয়োগ গুণ ভাগ তুমি যাই করো, সবসময় এই 8086 বা অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে একটা রেজিস্টারের সাথে করতে হবে। সেটা AX হতে পারে, BX হতে পারে। যোগ বিয়োগ পর্যায়ে যত কাজ সব একটা রেজিস্টারের সাথে ঘটা লাগবে। তার মানে সরাসরি A+B দেওয়া যাবে না, একটা রেজিস্টারের সাথে কিছু যোগ করা যেতে পারে। তা আমরা কি করছি, এ ভেরিয়েবলের ভ্যালুটাকে আগে AX এর মধ্যে মুভ করে নিছি। এই লাইনটার মানে হচ্ছে AX ইজ ইকুয়াল টু হচ্ছে A। এইবার এই AX এর মধ্যে আমার চলে আসছে, এই AX এর সাথে আমি এখন B কে যোগ করতে পারবো। তাহলে আমি কি করছি, অ্যাড দিছি, AX দিছি এবং B দিছি। এখন হচ্ছে যোগ হচ্ছে, এবং এই 8086 এর যোগফল সবসময় হচ্ছে বামে যায়, ডেস্টিনেশন হচ্ছে লেফটে। তো আমার এই যোগের পরে যোগফলটা অটোমেটিক এক্স এ যায় সেভ হবে। এবং যেহেতু আমরা বলছি প্রোগ্রামে লাস্ট স্টেজ হচ্ছে একটা ভেরিয়েবলে সেভ করা, তাই আমরা আবার মুভ করছি, এক্স এর ভ্যালুটাকে নিয়ে সামের মধ্যে রেখে দিছি। এখানে ইনপুট আউটপুট নাই, অ্যাসেম্বলির ইনপুট আউটপুট বেশ ঝামেলার। তো কিভাবে করা যায় এগুলো আমরা ওই যে প্লেলিস্টের মধ্যে রাখছি, ভিডিওতে রাখছি, বইতে আছে, ওইখান থেকে জানতে হবে। আমরা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামগুলো যাওয়ার আগে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। আমরা আরেকটা বেসিক হাত দিব, যেগুলা ওই ভিডিওতেও আছে, তারপরেও ভিডিওর ভিতরে খুব ডিটেলসে নাই, তাই আমরা আরেকটা টাইপের প্রোগ্রাম দেখাই, তারপরে হচ্ছে এই রফিকুজ্জামানের বইয়ের প্রোগ্রামগুলোতে যাব। আরেকটা যে বেসিকটা দেখাতে হবে সেটার নাম হচ্ছে অ্যারের কাজ কারবার করে কিভাবে, এটা ওই ভিডিওগুলোর মধ্যে খুব ডিটেলসে নাই। তো অ্যারে ডিক্লেয়ার করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে প্রথমে একটা নাম দিতে হবে। এটা হচ্ছে অ্যারের একটা নাম, ধরো আমি নাম দিছি মাই অ্যারে। তুমি এখানে যে যা খুশি দিতে পারো, তুমি তোমার নাম বসায় দিতে পারো, লিখতে পারো অ্যারে 1, অ্যারে 2, এনি নাম, এনি টাইপ অফ নাম। দেন দিতে হবে যে এর ভিতরে যে ভ্যালুগুলো থাকবে তার ডাটা টাইপ কি। যেমন আমরা স্ট্রিং এর অ্যারে তৈরি করতে পারি, ইন্টিজারের অ্যারে তৈরি করতে পারি। তো এখানে আমরা তৈরি করছি হচ্ছে ডিবি বা ডিফাইন বাইটের অ্যারে, বা এই নিচেরটাই হচ্ছে ডিফাইন ওয়ার্ডের অ্যারে, অর্থাৎ সর্বোচ্চ এর ভিতরে যে ওয়ার্ডটা থাকবে সেটা 16 বিটের হতে পারে, আর এই উপরেরটাই হচ্ছে সর্বোচ্চ 8 বিটের হতে পারে। এর চেয়ে বেশি দিলেই এই প্রোগ্রামটা ইরর খেয়ে যাবে, ওই ভ্যালুটা ওখানে রাখা যাবে না, ডেটা নষ্ট হয়ে যাবে। এছাড়া আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে তুমি চাইলে মাই অ্যারে নাম দিয়ে তুমি যে কোনো সংখ্যক পরিমাণ ডেটা নিয়ে অ্যারেতে কতগুলো লোকেশন থাকবে সেটা উল্লেখ করে ওটাকে ইনিশিয়ালাইজেশন ছাড়াই ডিক্লেয়ার করতে পারো। কিভাবে? আমরা সে ধরো যদি ডিক্লেয়ার করার কথা বলি, সি ল্যাঙ্গুয়েজে ইন্টিজার এ 100 সেমিক্লোন, এই একটা অ্যারে ডিক্লেয়ার করলাম সি ল্যাঙ্গুয়েজে। এখানে দেখো ইন্টিজার ডাটা টাইপ বলছি, একটা নাম দিছি, 100টা লোকেশন আছে, এবং এখানে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করিনি, অর্থাৎ জিরো বা নাল বা 1 2 3 4 কোনো নাম্বার ইনিশিয়ালাইজ করিনি, তার মানে সবই হচ্ছে নাল, তাই না? তাহলে এই জিনিসটাই, এই লাইনটা অ্যাসেম্বলির জন্য, অর্থাৎ মাই অ্যারে, তারপরে ডিবি, তারপরে কয়টা লোকেশন 100, এরপরে দিতে হয় ডিইউপি ডুপ, এরপরে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয় যে আমি আসলে ইনিশিয়ালাইজ করতে চাই কিনা। তুমি যদি জিরো দাও তাহলে এই সবগুলো ভ্যালু, 100টা ভ্যালু জিরো দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যাবে,
যদি জিজ্ঞাসাবোধক রাখো তাহলে সে নাল ভ্যালু থাকবে, জিরো থাকবে না। এইভাবে অ্যারে ডিক্লেয়ার করে। তাহলে আমরা অ্যারের উপর একটা অ্যাসেম্বলি প্রোগ্রামিং দেখে ফেলি। তো ধরো এর উপরে আরো ওই লাইন আছে, এগুলো হচ্ছে একদম ডাইরেক্ট কোডটুকুর অংশ দেখানো হচ্ছে, এর উপরে আসলে আরো অংশ থাকতে পারে। আরো অংশ থাকতে পারে মানে ধরো কিছু একটা আছে বা সামথিং। এর ভিতরে এটা মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই প্রোগ্রামটা সরাসরি আসলে আমাদের কোডিং স্ট্রাকচারটাকে ফলো করে না, মূলত কোডের যে অংশটুকু অ্যারেকে রিপ্রেজেন্ট করে বা অ্যাকচুয়াল মেইন যে কোড পার্টটুকু সেইটুকুকে দেখানো হয়েছে। এখানে এই যে মেইন মেথড নাই, দেখো মেইন মেথড নাই, ঠিকমতো এন্ডিং করা হয়নি। সো উপরে নিচে আরও জিনিসপত্র থাকতে পারে। আমরা শুধুমাত্র মেইন কোডটুকু দেখানোর চেষ্টা করতেছি যেটুকু আসলে এই অ্যারেতে কাজে লাগবে। তো এখানে একটা প্রোগ্রামের কথা বলা হচ্ছে যে তুমি পরপর ২টা সংখ্যাকে যোগ করো। টোটাল ৯টা এলিমেন্ট দেয়া আছে এবং তুমি হচ্ছে পরপর ২টা সংখ্যা যেমন A0 প্লাস A1, A1 প্লাস A2, A2 প্লাস A3 এইগুলোকে যোগ করে একটা নতুন একটা অ্যারে নাও যেটা হচ্ছে বি অ্যারে। এই বি অ্যারের একটা একটা করে ভ্যালু এই যোগফলগুলো রাখতে রাখতে চাও। তো আমরা যদি উদাহরণ হিসেবে ধরি, এই যে যেমন ধরো এখানে একটা অ্যারে দেওয়া আছে, এই একটা অ্যারে আছে যেখানে ৯টা ডিজিট আছে, 1 2 3 4 5 6। হ্যাঁ, এইবার সরি 10টা আছে। এখান থেকে কাজ হচ্ছে এই প্রথম ১ আর ২ কে যোগ করে তোমার হচ্ছে এই বি অ্যারের প্রথম ঘরে রাখা। তারপরে হচ্ছে ২ আর ৩ কে যোগ করে বি অ্যারের দ্বিতীয় ঘরে রাখা। এইভাবে আমরা রাখতে রাখতে যাব এই যোগফলগুলো। এইটাই হচ্ছে প্রোগ্রাম, এইটাই করতে বলা হয়েছে এখানে। এটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, এটা হচ্ছে আমার কোড। এখন তাহলে আমরা কাজ শুরু করব কিভাবে? এই লাইনটা আপাতত ভুলে যাও, আপাতত আমরা এখান থেকে আসি। আমরা সেই ডট মডেল স্মল ডিক্লেয়ার করলাম, ডট স্ট্যাক। এখানে দেখো 100 এজ দেওয়ার কথা দেয় নাই, কারণ হচ্ছে যে বললাম যে আমরা প্রোগ্রামের জিসটুকুকে দেখাচ্ছি। এখানে প্রোগ্রামে আরও কিছু জিনিস লাগতে পারে, সেটুকুকে ফোকাস করা হয়নি, শুধুমাত্র অ্যারের কোন অংশটুকু কাজে লাগতেছে সেটাকেই দেখানো হচ্ছে। এরপরে ডেটা সেগমেন্ট ডিক্লেয়ার করলাম, আমরা অ্যারের নাম দিলাম, অ্যারে কোন ডাটা টাইপের, ডিবি। আমার ডিডাব্লিউ দিলেও ক্ষতি ছিল না, ডিবি ডাব্লিউ দিলে আবার এখানে যে রেজিস্টারগুলো ব্যবহার করতাম সেগুলো এএক্স বিএক্স হয়ে যেত। কিন্তু আমার যেহেতু নাম্বারগুলো খুব ছোট ছোট নিছি আমরা 11 পর্যন্ত, তো এই জন্য হচ্ছে আমরা ডিবিতেই কাজ চালাই ফেলছি, কারণ ওই সময় বিটের প্রতি বিট পরিমাণ মেমোরিরও আসলে খুব বেশি দাম ছিল এবং ওইগুলোকে প্রোগ্রামারের মাথা ব্যথা ছিল কীভাবে মেমোরি বাঁচানো যায়, কারণ খুবই স্বল্প পরিমাণ মেমোরি ছিল। তাই যত মেমোরি বাঁচা পারা যায় আমরা নিচ্ছি ডিবি, তাহলে 8 বিটেই ধরে যাবে, আমার অনেকগুলো মেমোরি বেঁচে যাবে। এরপরে আমরা করছি কি, বি এর জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। ওইটা আর আমরা ইনিশিয়ালাইজ করি নাই, ওটা আমরা ডুব দিয়ে জিজ্ঞাসাবোধক দিয়ে রাখছি, কারণ এখানে ভ্যালু এক এক করে আসবে, এটা ইনিশিয়ালাইজ করার কোনো প্রয়োজন নাই। কথা হচ্ছে ডিম ওয়ানটা কি, এই ডিম ওয়ানটা হচ্ছে আমরা যদি স্ট্রাকচারে যাই, দেখো স্ট্রাকচারে বলা ছিল কতগুলো লোকেশন সেটা বলতে হবে। এই লোকেশনটা আমরা আগে ইনিশিয়ালাইজ করে নিছি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে। আমাদের সি ল্যাঙ্গুয়েজে যেটা ছিল ডিফাইন, ওইটা আমাদের এই অ্যাসেম্বলি প্রোগ্রামিং হচ্ছে ই কিউ ইউ নামে আছে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের কাজ হচ্ছে একটা নামের সাথে একটা নাম্বারকে অ্যাসাইন করে দেয়া, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা। অর্থাৎ যেখানে এই ডিম ওয়ান থাকবে বা যেখানে এই নামটা থাকবে সেখানেই হচ্ছে এই 9 নাম্বার দিয়ে কোডিং পর্যায়ে কোড যখন রান হবে তখন রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ এখানে কোড রান করার সময় ঠিকই 9 কনভার্ট হয়ে যাবে। তাই আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম বি অ্যারে, যেখানে আমার 9টা লোকেশন, এখানে বলা আছে প্রোগ্রামে যে 9টা লোকেশনই হবে। এই জন্য আমরা 9 ডিক্লেয়ার করে 9 লোকেশনের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এবং সেটাকে ইনিশিয়ালাইজ করি নাই, ফাঁকা রেখে দিছি, কারণ এখানে রেজাল্ট আসবে। এইবার হচ্ছে আমরা প্রোগ্রামে আসলাম। তো প্রোগ্রামে আমি কি করব, একটা লুপ চালাবো, লুপ চালাই এই 2টা নাম্বার যোগ করতে 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 যাব এবং ওই বি অ্যারের মধ্যে রাখতে যাব। এটাই হচ্ছে আমার প্রবলেমে বলা আছে। তো প্রথমে আমরা এএল কে ফাঁকা করে নিলাম, এটা হচ্ছে এই রেজিস্টারকে আমরা কাজে লাগাবো। যত রেজিস্টারকে তুমি কাজে লাগাবো সবগুলোকে আগে ইনিশিয়ালি জিরো করে নেওয়া ভালো, কারণ ওখানে গার্বেজ ভ্যালু থেকে যেতে পারে, আগের প্রোগ্রামের ভ্যালু থেকে যেতে পারে। জাভা যেমন নিজে থেকে নিজেকে ক্লিয়ার করে নেয় ভেরিয়েবলগুলা, একটা গার্বেজ কালেকশন নামে একটা মেথড আছে যেটা তোমার প্রোগ্রাম ক্লোজিং এর পরে কল হয় বা রান হয়, এরকম সবগুলো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ঘটে না। তার মানে সাপোজ ধরো একটা প্রোগ্রাম তুমি এর আগে করতেছিলা, সেখানে রেজিস্টার কোনোটা একটা ব্যবহার হয়েছে, দেখা গেল ওখানে একটা ভ্যালু গার্বেজ ভ্যালু রয়ে গেছে। এইবার তুমি যদি ওটাকে আগে থেকে জিরো না করে নাও, ওইটার সাথে যোগ বিয়োগ করতে গেলে দেখা যাবে উল্টোপাল্টা নাম্বার আসছে, যেটা আনএক্সপেক্টেড, তুমি চিন্তাই করতে পারতেছো না। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে এরকম কোনো রেজিস্টার যদি তুমি ব্যবহার করো যে রেজিস্টারটাকে তুমি কাজে লাগাবা, সেই রেজিস্টারটাকে আগের থেকে ইনিশিয়ালি জিরো করে নেওয়া ভালো। দরকার পড়ুক আর না পড়ুক, তোমার সন্দেহ থাকুক আর না থাকুক, ওটা জিরো করে রাখাই বুদ্ধিমানের কাজ। তাহলে এই আনএক্সপেক্টেড রেজাল্ট আসা অনেক কমে যাবে। এই জন্য আমরা জানি যে এলকে কাজে লাগাবো, ডিআই কাজে লাগাবো, এই দুটোকে জিরো করে নিছি। আমরা লুপ চালাবো। তো লুপ চালানোর জন্য আমরা মেকানিজম আমাদের ভিডিওগুলোতে দেখছি, আবারও বলতেছি ওই ভিডিওগুলো না দেখে এখানে আসলে আসলে অনেক কিছুই বোঝা যাবে না বা চেনা যাবে না। তো
আমরা কি করছি, লুপ চালাবো। তো লুপ চালানোর জন্য আমাদেরকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হচ্ছে যে লুপটা কতবার ঘুরবে। এটা নর্মালি কাউন্টার রেজিস্টারটাকে ব্যবহার করে cx কে। এটা আমরা যেহেতু 9টা ভ্যালু রাখবো, 9 বার যোগ হবে, তাহলে আমরা 9 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিছি। এইবার এই লুপ যখন আমরা এটাকে ঘুরাবো, এটা আমরা লুপ নামে একটা ইনস্ট্রাকশন দিয়ে ঘুরাতে পারতাম। এখানে কম্পেয়ার ইউজ করছি লুপটাকে তৈরি করার জন্য। ফর এক্সাম্পল, আমরা একটা লেভেল তৈরি করছি। এই লেভেলটাকে আমরা বারবার কল দিছি। কিভাবে? যে যতক্ষণ না পর্যন্ত cx 0 হয় ততক্ষণ পর্যন্ত জাম্প করো। কোথায় করবা? এই ল্যাব 1-এ। এই জেএনজি, জেএলই, জেগি এগুলো জানার জন্য অবশ্যই ওই যে ভিডিওগুলো দেখে আসতে হবে। তো এটা মানে হচ্ছে, যদি এই cx যদি 0 সমান না হয়, অর্থাৎ যদি তোমার জাম্প ইফ নট জিরো হয়, জাম্প ইফ নট জিরো হয়, তাহলে এই লেভেলে জাম্প করতে থাকো যতক্ষণ না পর্যন্ত এই সিএক্স জিরো হবে। তার মানে আমরা যদি সিএক্সকে একবার করে ডিক্রিমেন্ট করি, তার মানে 9 বার এই লুপটা ঘুরবে, কারণ 9 বার পর্যন্ত এই সিএক্স এর ভ্যালু জিরো হবে না। তার মানে এক এক করে কমতে থাকবে, এখানে আসবে, দেখবে জিরো হয়নি, আবার এখানে যাবে, এভাবে 9 বার এই লুপটা ঘুরবে। তাহলে আমাদের লুপ সেটিংটা হয়ে গেল। এখন আমরা কি করব? যোগ করব, যোগফল এক জায়গায় রাখবো। আমরা জানি সরাসরি মেমোরি লোকেশন বা ভেরিয়েবল যোগ করার কোনো সিস্টেম নেই, অবশ্যই রেজিস্টারকে ইনভলভ করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই যে অ্যারে, অ্যারে এইটার 0 নাম্বার পজিশনকে নিলাম। ফর এক্সাম্পল এ 0, তার মানে 0 হচ্ছে আমার ইন্ডেক্স। এই ইন্ডেক্সের জন্য আমরা একটা রেজিস্টারকে ব্যবহার করব, সেটা হচ্ছে ডিআই। তুমি এখানে এসআইও ব্যবহার করতে পারো। এই ডিআই ইনিশিয়ালি 0, তার মানে A0-র ভ্যালুটা নিয়ে এল এর মধ্যে রেখে দিব, এই যে 1। এরপরে কি করব, আমরা এখান থেকে নিয়ে এর সাথে 1 যোগ করে দিলাম, এই 0-র সাথে 1, তার মানে 1 নাম্বার ঘরটাকে নিলাম, A1, সেখানে ভ্যালু হচ্ছে 2, এইটাকে নিয়ে এই এল এর সাথে যোগ করে দিলাম, ভ্যালু আসলো, রেজাল্ট আসলো 3। এই 3 নাম্বারটাকে এখন আমরা সেভ করব। কোথায় সেভ করব? B0-তে। এখন আমাদের কোনো লোকেশন হয়নি, মানে প্রথম ঘরে যে সেভ হয়ে যাবে, এই যে সেই B0। আমাদের কাজ শেষ। এখন কি করব আমরা? এই ডিআই এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করে দিব, সিএক্স এর ভ্যালু এক ডিক্রিমেন্ট করে দিব, কারণ সিএক্স হচ্ছে কাউন্টার, ইনক্রিমেন্ট হচ্ছে আমার ওই যে ইন্ডেক্স ভ্যালু অ্যারের। এবং এইভাবে এই লুপটা ঘুরতে ঘুরতে আমরা প্রথমে 1 যোগ 2 করলাম, তারপর 2 যোগ 3 হবে, তারপর 3 যোগ 4 হবে, 4 যোগ 5 হবে, এইভাবে রেজাল্ট চলে আসবে। তো আমি এখানে খুব থিওরিটিক্যালি দেখাচ্ছি। যদি তুমি টেস্ট করে দেখতে চাও, তাহলে এমুলেটর 8086, ওই যে ভিডিওতে বলা আছে এমুলেটর 8086 কাজ করে কি করে, ওইখানে এই কোডটা সেট আপ করে ওখানে রান করে স্টেপ বাই স্টেপ তুমি হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখতে পারো যে এই ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু এইভাবে হচ্ছে অ্যারে কাজ করে। এটা ওই ভিডিওতে খুব আমাদের প্লে লিস্টে খুব ডিটেলসে নাই আর কি, তো এই জন্য আমরা অ্যারের পার্টটা আলাদা করে দেখালাম। এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, যেমন মানে কি ধরনের প্রোগ্রাম আমরা পরীক্ষায় দিতে পারি বা কি ধরনের প্রোগ্রাম করলে তুমি পুরো অ্যারের স্ট্রাকচারটা বুঝে ফেলবা, তার জন্য 2টা স্যাম্পল দেওয়া আছে। যেমন ধরো তুমি প্রতিটা এলিমেন্টের সাথে একটা অ্যারে ডিক্লেয়ার করলা, ধরো 8 ঘর 10 ঘর, আমরা বলে দিলাম যে তুমি 8 ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করো, 10 ঘরের একটা অ্যারে ডিক্লেয়ার করো, বা তুমি যে কোনো একটা ধরে নাও। তো সেখানে তুমি প্রতিটা এলিমেন্টের সাথে 2 করে যোগ করো, অথবা বললাম যে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে বের করো, একটা অ্যারে থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজে বের করো। এই জাতীয় একটা বা 2টা প্রোগ্রাম ট্রাই করলেই তুমি অ্যারের পুরো স্ট্রাকচারটাকে বুঝতে পারবে। তো আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর যে টিউটোরিয়ালটা দেখছি, ওই টিউটোরিয়াল এবং এই পর্যন্ত এই বর্তমানে যে ভিডিওটা আমরা আলোচনা করতেছি বা যে স্লাইডটা আমরা দেখাচ্ছি, এই পর্যন্ত যে পার্টটুকু, এইগুলোই হচ্ছে আমাদের বেসিক অ্যাসেম্বলির মধ্যে পড়ে। এই বেসিক অ্যাসেম্বলি থেকে আমরা কি ধরনের কোশ্চেন করতে পারি বা কি ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে পারি, তার একটা স্যাম্পল এখানে দেওয়া আছে। যেমন রাইট অ্যান অ্যাসেম্বলি প্রোগ্রাম টু পারফর্ম দি ফলোয়িং অপারেশন, অর্থাৎ অ্যাসেম্বলি প্রোগ্রাম দিয়ে এই কোডটাকে, এই সিরিজটাকে পারফর্ম করে দেখাও। এখানে আমরা চাইলে আরও বাড়াই দিতে পারি, 3 + 2 + 4 + 6 + 8 মাইনাস ধরো দিয়ে দিলাম 12। তো এইটাকে পারফর্ম করে দেখাও, এরকম একটা সিরিজ দিয়ে দিতে পারি, অথবা তুমি এটার কথাই চিন্তা করো এবং এই রেজাল্টটাকে আউটপুটে দাও। একটা প্রোগ্রাম হতে পারে যে ফর এক্সাম্পল তুমি ইনপুট নিতে থাকো যতক্ষণ না পর্যন্ত ইউজার কিবোর্ডে হ্যাশ চাপতেছে, অর্থাৎ যদি তুমি নাম্বার দিতে থাকো তাহলে নাম্বার ইনপুট হতেই থাকবে, বা একটা ক্যারেক্টার দিলা ক্যারেক্টার ইনপুট হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ও হ্যাশ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতেই থাকবে। যেই মুহূর্তে হ্যাশ পাবে ততক্ষণে তারপর হচ্ছে তোমার প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, ইনপুট নেওয়া বন্ধ হয়ে যাবে। কিংবা একটা প্রোগ্রাম হতে পারে যে 1 থেকে 9 পর্যন্ত একটা লুপের মাধ্যমে যোগ করে দেখা অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে। হতে পারে যে অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে কীভাবে 2টা ডিজিটের নাম্বার ইনপুট নেওয়া যায় বা আউটপুটে দেওয়া যায়, এই ধরনের এই বেসিকগুলো ওই ভিডিওটা দেখলে, ওই বইটার 2টা চ্যাপ্টার ভিডিও এবং আমার এই পর্যন্ত এই স্লাইডে যেটুকু কভার করলাম এইটুকু দেখলেই কভার হয়ে যাবে।
এই পর্যন্ত আমরা এই ভিডিওটা রাখি। এই অ্যাসেম্বলির যে অ্যাডভান্স লেভেলের যে প্রোগ্রামগুলো অর্থাৎ রফিকুজ্জামানের বইয়ের যে পার্টটুকু ওইটুকু আমরা আরেকটা ভিডিওতে নিয়ে যাই। তাহলে ভিডিওগুলো ছোট থাকবে, বুঝতে সুবিধা হবে। আবারও বলতেছি, ওই অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ের এই বেসিক পার্ট পর্যন্ত না দেখে বা এই পর্যন্ত প্র্যাকটিস না করে পরের ভার্সনে যাওয়া উচিত হবে না। গেলে আসলে ওখানে কিছুই বোঝা যাবে না। অবশ্যই এগুলো আগে দেখে নিও বা প্র্যাকটিস করে নিও।